অভিষেক ব্যানার্জি, তিনি চোখের ট্রিটমেন্ট করতে কোথায় যায়? কোথায়? আমেরিকাতে যায়। শুনেছি আমি তার অসুস্থ, যাতে তিনি তার দ্রুত সুস্থতা হয়, চোখ যাতে ভালো হয়ে যায়, আমরা সকলে মিলে প্রেয়ার করব। আমার চরম শত্রু হলেও সে সুস্থ থাকুক, এটা আমরা সব সময় চাইব। এতে কোনো অমত আশা করছি কেউ হবে না। কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে। আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না, আর মমতা ব্যানার্জির ভাইপো, যে মমতা ব্যানার্জি 2011 সালের আগে আপনাকে বাঁচাতে এসেছিল, আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না, আপনাকে বাঁচানোর নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে। যে হসপিটালে, যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে, তার ফিস শুধু শুনেছি 1 কোটি টাকা। ক টাকা? 1 কোটি টাকা শুধু ফিস, ঔষধ নিন না। আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, 200 টাকা, 250 টাকা, 400 টাকা ফিস দিতে হয় না? তারপর তো 1 গাদা ওষুধ আসে। আমি ডাক্তারদের খারাপ বলছি না, তবে আমার একবার, আমি কলকাতা যখন ছিলাম, থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে, তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আর প্রচণ্ড জ্বর। তো আমি কলকাতার কোনো এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি। আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই, এই প্রসঙ্গে এসে শুনুন। নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে সব কী সব করলে, ইউএসজি ফিউএসজি না ওইসব কী বলে, এইসব করলো, করার পরে বলছে পেটে পাথর হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো আমার আপারা ভাইয়ারা আমাকে তো খুবই ভালোবাসে, বলতে ঠিক আছে অপারেশন হবে, চো একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। সবই আল্লাহ পাকের ইচ্ছা। মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি, তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম, যে অপারেশনটা মাইক্রো করব না বড় করব। মাইক্রো করলে কদিন পরেই খেলতে পারবো, বিশ্বাস করুন। আর বড় অপারেশন মানে নিজের কাটা ছিঁড়া করে, তাহলে কদিন পরে হবে। সেও আমি জিজ্ঞাসা করলাম, যে নার্স এসেছিল, যে ম্যাডাম এইটা কতদিন হতে পারে, আমি জানি অপারেশন করতে হবে। তো আমাকে যতদিন একদিন বলেছ, একদিন পরে 2-4 দিন, মানে ঘরে নিয়ে যায়, 2-4 দিন পরে অপারেশন করতে হবে। আমি এটা বলার কারণ, এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল। তো ফিরে এসেছি, ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলাভাই, শিশুদের ডাক্তার শিয়াখালা বাজারে, বলে চলো ওর কাছে নিয়ে যাবো, ওনার কাছে। শিশুদের ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছে। তার সাথে খুব একটু ভালো সম্পর্ক। তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললেন, কি হয়েছে বাবু? আমি বললাম এই হয়েছে। তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে? 6-8 মাস ধরে এই ধরনের যন্ত্রণা জ্বর আসছে। আমি না এই 2-4 দিন হলো। বলছে আপনি কি করেন? আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা। তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল খেলতাম, দুটো ছাড়া আর কিছু ছিল না। যখন খেলাধুলা বললাম, তো বলছে কি খেলেন, কেমন প্র্যাকটিস করেন না করেন, আমি সব শুনলো। শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে। তখনও কিন্তু রিপোর্ট করায়নি আমার, 2টো ট্যাবলেট দিয়েছিল, একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে। আমি বলার কারণ, এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে, তাই না? একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে, ওই জান বেরিয়ে যাবে। 2টো ট্যাবলেট দিল, বললো 3 ঘন্টা না 2 ঘন্টা খেয়াল নাই, ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি 12-14 ঘন্টা আপনি মেপে আসবেন 3 দিন পরে। 3 দিন পরে গিয়েছি, বিশ্বাস করুন শরীরে আর কোনো যন্ত্রণাই, আর কিছুই নাই। উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি, বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনারা একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে নেবেন। তবে আমি ডাক্তারবাবু বলছি, আপনার ওগুলো কিছু ছিল না। বিশ্বাস করুন, ওই ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি, দিব্যি ঘুরছি। আমার বলার এটা বক্তব্য, ঔষধের বিষয়টা। মাত্র 2টো ট্যাবলেট দিয়েছিল, মাত্র 2টো ট্যাবলেট, একটা জ্বরের একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য। আজকাল ডেটে এত, তো চোখের ডাক্তারে গেছে 1 কোটি টাকা ফিস শুধু। আমরা 300-400 টাকা ফিস দিয়ে যাই। তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, তার ছিল টালির চালা, সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে। আর আমি যাকে বিশ্বাস করলাম, ভোটটা দিলাম, আমার চোখটা অপারেশন করবো, ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না। যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে, জানেন আপনারা? হ্যাঁ, এখানে এত মানুষ আছে জানেন না? আপনাদের বিধায়ক বলেনি? কেন বলেনি?
শুধু 1,21,000 টাকা মাইনে নেবে? অবস্থা চোখের আলো বলে একটা প্রকল্প আছে যেই আমাদের রাজ্য সরকারের। খরিদ্দার আসছে, দেখছে মাছি আর মশা ভরে গেছে, সেখানে খরিদ্দার দেখে আর মুখ ফিরিয়ে নেয়। খরিদ্দার দেখে আর মুখ ফিরিয়ে নেয়, কেউ দাঁড়াচ্ছে না। বর্তমান শাসক দলের অবস্থাও ঠিক তদ্রূপ হয়েছে। কোনো জনমানুষই ওদের সঙ্গে নেই, অথচ বলছে আমরা জিতব। কোন এতে বলে, কোন ইনসাফে বলে একটা মানুষ ওদের পেছনে নেই, সেখানে বলে কি করে যে আমরা জিতব। আর একটা ইতিহাস বলে আমি শেষ করব, বেশি বলবো না। এখানে অনেক নেতৃত্ববৃন্দ আছেন, সবাইকে বলার সুযোগ দিতে হবে। সীমিত সময় 5 মিনিট, 5 মিনিটের ভিতরে যেটা বললে হয় সেটা বলছি। ফ্রান্সের রাজা লর্ড উইলিয়াম ফ্রেডারিক, উনি একসময় ফ্রান্সে রাজা ছিলেন। তা ওনার শাসন ব্যবস্থায় উনি প্রথমে ওনার শাসন ব্যবস্থা কেমন তার বিবরণটা একটু বলছি। ফ্রান্সের রাজা ফ্রেডারিক যেটা বলতেন সেটাই আইনে গণ্য হতো। যে না মানবে তাকে শুলে চড়ানো হবে। এরকমভাবে বেশ কিছুদিন চলে। হঠাৎ মন্ত্রিসভায় উনি আবার মন্ত্রীর কাছে ঘোষণা দিলেন যে আমার রাজ্যে ঢেঁড়া দেন, যে এই রাজ্যে, আমার রাজ্যে যতই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যে যে ধর্মেরই মানুষ থাক না কেন, প্রত্যেকে আমাকে আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, যে যে ধর্মের মানুষ সেই ফ্রেডারিককে তাই আল্লাহ বলে মেনে নিতে হবে। এই শুনে ফ্রান্সের মানুষ খুব অতিষ্ঠ হয়ে গেল। গিয়ে বলছে, বলে এটা কী করে সম্ভব? ধর্ম তো সৃষ্টিকর্তা তো আলাদা জিনিস, সৃষ্টিকর্তা তো একটা মানুষ হতে পারে না। তিনি যখন দাবি করছেন, ফ্রান্সের মানুষ উপায় না পেয়ে তাদের বাধ্য হলো সেই কথাটা মেনে নেওয়ার এবং তাকে মানার। এরকমভাবে বেশ কিছুদিন চলে। তারপরেই একদিন আবার মন্ত্রিসভায় ঢাড়া দিয়ে ঘোষণা দিলেন যে এই রাজ্যের যত মেয়ে এবং ছেলে বিবাহ হবে, প্রথম সোহাগরাত ফ্রেডারিকের সঙ্গে হবে, অর্থাৎ রাজার সঙ্গে হবে। এই যখন শুনলেন ফ্রান্সবাসী, তখন তিনি সিংহের মতো ফ্রান্সবাসীরা গর্জে উঠলেন। গণ আন্দোলন শুরু হলো। গণ আন্দোলনে শুরু করতে করতে তেড়ে তেড়ে সেই রাজাকে মানে দেশ ছাড়া করলো এবং কি মেরেও দিল। তা বর্তমান শাসক দলের অবস্থাটা ঠিক তদ্রূপ হয়েছে। এই শাসক দলের অবস্থা এই ঠিক 26-এর ইলেকশনের পরেই ঠিক তমর অবস্থায় পৌঁছে যাবে। অত্যাচারের একটা শেষ থাকে। অত্যাচারের পরিণতি যে কী হয় সে ফ্রান্সের রাজা ফ্রেডারিক বুঝতে পেরেছিল। শেষের বেলা একটা উপমা দিয়ে আমাদের স্টেজ থেকে আমি বিদায় নেব। আমরা মসজিদে বা পুরো মসজিদে ইমাম সাহেব রাখি, তো মন্দিরে পুরোহিত রাখি। তো মন্দিরে যখন পুরোহিত রাখি, সেই পুরোহিতটা কেমন, তার চরিত্র কেমন, তার যোগ্যতা কতটা, আমরা মূল্যায়ন করি, বিচার করি। আর মসজিদে আমরা যারা ইমাম সাহেব রাখি, তিনি সত্যি সত্যি সে যোগ্য ইমাম কিনা আমরা যাচাই করার জন্য আমরা দেখে নিই, তাকে বাজিয়ে নিই।
তা আজকে বিধানসভায় এই ভাঙড় 148 বিধানসভায় দুজন ব্যক্তি এসছেন। একজনের নাম নওশাদ সিদ্দিকী মহাশয়, আর একজনের নাম শওকত মোল্লা মহাশয়। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে পবিত্র গোলাপকে বেছে নেবেন না বিছুটিকে বেছে নেবেন। আপনাদের কাছে অনুরোধ রাখছি। এই অনুরোধ রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।